चितरंजन रेल प्रशासन के द्वारा चितरंजन के विभिन्न क्षेत्रों में किए जा रहे कार्रवाई से स्थानीय दुकानदारों में नाराजगी है। इसी को लेकर कल शाम को आसनसोल के पूर्व सांसद बंशो गोपाल चौधरी ने इन दुकानदारों के पक्ष में खड़े दिखे, जहां उन्होंने दुकानदारों के साथ बैठक आयोजित किया। इस दौरान उन्होंने चितरंजन रेल प्रशासन पर सवालिया निशान खड़ा किया। उन्हें कहा कि चितरंजन रेल प्रशासन अपनी मनमानी करना बंद कर दे। पूर्व सांसद ने यह भी कहा कि वर्षों से बेरोजगार युवक किसी तरह छोटी मोटी दुकान करके अपनी जीविका पालन कर रहे हैं। ऐसे में यदि चिरेका प्रशासन इन दुकानदारों को बिना वैकल्पिक व्यवस्था किए हटाता है तो यह सही नहीं होगा। इससे पहले दुकानदारों ने जुलूस की शक्ल में अमलादरी बाजार का परिभ्रमण करते हुए बस स्टैंड पहुंचा, जहां स्थानीय दुकानदारों को पूर्व सांसद ने संबोधित करते हुए चितरंजन प्रशासन पर तंज कसते हुए कई बिंदुओं पर सवालिया निशान खड़ा किया। क्षेत्र की खबरों से अपडेट रहने के लिए यदि अभी तक आपने मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो मेरे इस चैनल को सब्सक्राइब करके लाइक शेयर और कमेंट करें। वीडियो यदि फेसबुक पर देख रहे हैं मेरे फेसबुक पेज को भी लाइक करें। लीजिए छोड़े जा रहे हैं पूर्व सांसद बंशो गोपाल चौधरी दुकानदारों को संबोधित करते हुए क्या कुछ बोल रहे हैं, आप लोग भी उनका पूरा भाषण सुनिए। दुकानदार भाई एक हो, दूसरा व्यवस्था करना होगा। बाजार भावना नहीं चलेगा। विकल्प व्यवस्था প্রথম আবেদন আপনাদের কাছে, আপনারা দলে ভাগ হবেন। কে কোন ঝান্ডার নিচে আছেন আপনারা আমাকে বলতে পারেন যে আপনি কোন ঝান্ডার নিচে আছেন, তাহলে আপনাদের কাছে ভোট চাইতে আসি। আমি ভোটে দাঁড়িয়েছি 2019 সাল থেকে। আপনাদেরকে কোনো এরকম ধারণা আছে যে আমি আবার দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করবো না? 2019 যখন ছেড়েছি তখন আমি বলেছিলাম আর আমি ভোটে দাঁড়াবো না। যারা দাঁড়াবে, যাদের মনে করবো, যারা আমার লাল ঝান্ডার দলের, আমি নিশ্চয়ই তাদের জন্য প্রাণ পাক করবো, কিন্তু ভোটে দাঁড়াবো। অরাজনৈতিক কিছু হয় না। বিধান উপাধ্যায় এমএলএ আর আমি আছি প্রাক্তন এমপি মন্ত্রী, ওর সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকবে। ওর বাবার সাথে বিরোধ, ওর বাবা এমএলএ ছিলেন, অনেক লড়াই করেছি। আমি দেখেছি আমি এটাই চাই যে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। আপনাদের মধ্যে কোনো রং আনবেন না, এটা আমাকে ভাববেন না যে আমি এলাকায় মিটিং করতে এসেছি। আপনাদের বড় মিটিং আমরা করতে পারি, হাজার হাজার লোক আনতে পারি। আর এই দুর্বাজারের সামনে আমার একটা অবাক লাগলো আজকে 800 জন যখন ভেঙেছে সকালবেলায়, চিত্তরঞ্জনের 500 লোক ছিল না। ওটা একটা 500 জন লোক চিত্তরঞ্জনে বাস করে না। এবার কারখানাটা ভাঙবে। ওই মেধা কোম্পানিকে ঢুকিয়েছে ইঞ্জিন তৈরি করে কারখানার লোকেরা, আর তার লেজে একটা স্ট্যাম্প মেরে দেয় মেধা কোম্পানি। গোটা কারখানাটাকে বিক্রি করছে। রেলের জমিতে নিশ্চিতভাবে টাকা দিয়ে লিজ দিয়ে আপনাদের নিতে হবে। এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কত বছর হঠাৎ করে যে ঘুম আসছে কুম্ভকর্ণে। আচ্ছা, চিত্তরঞ্জনের মহিলাদের তো ব্যাগ চিন্তা লিখতে পারবো চিত্তরঞ্জন থানা থেকে? এই চিত্তরঞ্জনের কোন খবর আমি জানি না। চিত্তরঞ্জনে মোটরসাইকেলে করে যখন মহিলা তার স্বামীর সঙ্গে যাচ্ছে, এরকম কটা ঘটনা গত 1-1.5 বছরে ঘটেছে যার মানিব্যাগ ওই কাঁধ থেকে ছিনতাই করা হয়েছে। চিত্তরঞ্জনে এনেছে কাছে কি ঘটনা ঘটেনি? অস্ত্র তৈরির কারখানা বেরিয়েছে, এখানে পুলিশ জানে না। এই চিত্তরঞ্জনের পাঁচিলের পাশে থেকে সবথেকে সিকিউরিটি এলাকা, লেগ মেশিন সমেত কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাদের নয়, আমি যখন মন্ত্রী ছিলাম তখন না। সেটা আমি লিখেছি আজকে। আমি লিখেছি, আমি গোটা ইউনিটের কাগজটা আপনাদের কাছে পড়বো না, একটু আগে নবান্নে হোম সেক্রেটারিকে পাঠিয়েছি এটা, যে যখন আইন শৃঙ্খলা নষ্ট হবে, যখন এই এলাকার লোক
প্রতিবাদের রাস্তায় নামবে তখন আপনার পুলিশ কিন্তু নীরব থাকতে পারে না, কারণ আইনে বলা আছে। আমি আইনের কথা বলছি, আমি কোনো বেআইনি কথা বলছি না। আমি রেলের উপরে কোনো জবরদস্তি কোনো নিয়ম চাপিয়ে দিচ্ছি না। রেলের কানুনে লেখা আছে আরপিএস এর পানিতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ওদের কাজ কি কারখানার ভেতরে কেউ যেন কোনো বিস্ফোরক নিয়ে ঢুকতে না পারে, রেল কারখানার ভেতরে কোনো সম্পত্তি উড়িয়ে দিতে না পারে। দুটো জায়গা আপনাদের এলাকার সব থেকে হাই সিকিউরিটি জোন, একটা হচ্ছে চিত্তরঞ্জন কারখানা আর একটা হচ্ছে ডিবিসি মাইটোনের। এখান থেকে আপনি যদি 15-20 মিনিট যান মোটরসাইকেল, এই দুটো জায়গার উপরে একটা কড়া সিআইএস এর নিরাপত্তা আছে, একটা আরপিএস এর নিরাপত্তা আছে। এই নিয়ম মানতে হবে, কার সাথে মানতে হবে, দেশকে বাঁচাতে গেলে মানতে হবে। এই কারখানা আপনার কারখানা, এখানে আমার যদি পকেট সার্চ করে আমার কিছু বলার নেই। আমার কারখানার গেট পাস নেই, আমার পার্লামেন্টের একটা পাস আছে, কিন্তু আমাকে যদি বলে পাস না দেখিয়ে ঢুকতে দেবো না, আমাকে কিন্তু পাস দেখিয়ে ঢুকতে হবে। এটাই নিয়ম দেশে। আমি যখন এমপি ছিলাম, সোনার খনি ভিজিট করতে গেছিলাম। আমার সোনার খনি খোলা আছে, সমস্ত এমপি আমাদের সব থেকে বড় কমিটি পার্লামেন্টে ছিল যেটা পাবলিক আন্ডারটেকিং এর কমিটি। বড় অফিসাররা দিল্লি থেকে যেত আমাদের সাথে, কিন্তু ওখানে নিয়ম আছে সোনার কারখানায় ঢুকতে গেলে সবার পকেটে বেরোবার সময় আর ঢোকার সময় সিআরপি সিআইএস এর ভাব। আমি ওই নিয়মের বাইরে, দিল্লির আইএস অফিসাররা নিয়মের বাইরে ছিল না। চিত্তরঞ্জন কারখানার যদি এত নিরাপত্তার বাড়াবাড়ি, বলুন চিত্তরঞ্জনের রেল প্রশাসন 200 বেআইনি কোয়ার্টার কারা দখল করে আছে এখানে, ভেঙেছে যে কোয়ার্টার। আমি তো জিজ্ঞেস করেছি আজকে পুলিশ কমিশনার নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি। কালকে শনিবার রবিবার বলে হোম সেক্রেটারিকে পাঠিয়েছি এই কপি আমি, যেহেতু শনিবার রবিবার নবান্নে কন্ট্রোল রুম ছাড়া আর কিছু খোলা থাকে না, হোম সেক্রেটারির একটা অফিস খোলা থাকে, ডিএম আর পুলিশ কমিশনারের ওই কন্ট্রোল রুমে যোগাযোগ থাকে। কিন্তু আপনারা কেন আটকাচ্ছেন না? আমি আপনাদের কাউকে লাগিয়ে হাতে নামিয়ে দিই। কি করে R7 ভাঙবে? আমলা বইকে দেবে, R7 কে দেবে। চিত্তরঞ্জন কারখানার লোক নিজের কারখানার নোট গুনবে, মাইনে থাকবে, কারখানা থাকবে। আরে আপনি বুঝতে পারছেন না, এই যারা এখানে ছোটখাটো দোকানি করে খায়, কাল বাদ পরশু আপনার ছেলেকে দোকান দিতে হতে পারে। 500 লোক নেই চিত্তরঞ্জনে, আমার এটাই অবাক লাগে। আপনাদের জন্য বাসুদেব আচার্য জীবন দিয়ে চলে গেল। লালু যাদবের কাছে রাত 8টার সময় আমাকে ট্রেনে নিয়ে যেত বাসুদেব। আমি বলছি বিবেক আরজিকর হাসপাতালের ওই রকম মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, ওই একটা মেয়ে মারা গেছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তো হবে না। এরপরে দেখবেন শয়ে হবে। আমরা ভেজা বারুদ, কামাল নাসেরের সেই গানটা, আমরা সব ভেজা বারুদ জ্বলতে পারি না। আপনাকে কে বলেছে বোম ছুটতে? কে আপনাকে বলেছে আইনকে হাতে তুলে নিতে? আপনি শুতে পারেন না রাস্তার মধ্যে? বুলডোজারের সামনে আপনি শুতে পারেন না? বুলডোজারের সামনে আপনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করার দরকার নেই। আপনি বাঁচতে চান না মরতে চান, ঠিক আপনাকে বলতে হবে। সেদিনের মিটিংয়ে এই কথাই বলেছে যে আপনি এই যে ব্যবসায়ীরা আপনার কাছে আমাদের কাছে এসছেন, আপনারা